সুপ্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ই ভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ এবং আমাদের সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মোখলেসুর রহমান, আছেন আইন ও সালিশ কেন্দ্রের মহাসচিব জনাব নূর খান। এছাড়াও আমাদের সাথে বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। আমরা আলোচনায় যেতে চাই, তবে তার আগে শুরুতে আমরা বার্তা কক্ষে যাব। সেখানে রয়েছেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল। তার কাছে জানবো আসলে আজকে বাংলা ভিশনে যে সংবাদ প্রচারিত হয়েছে সেখানকার সবশেষ তথ্যগুলো। তো আজকের প্রচারিত সংবাদের মধ্যে অধিকাংশই হচ্ছে আদালত পাড়া কেন্দ্রিক। অধিকাংশ বলতে দুটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের। প্রথমটি হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা আপুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় 10 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তো রায়টির পাশাপাশি আদালতের কয়েকটি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি তো অবশ্যই রয়েছে যে জঙ্গিরা তাদের অবস্থান বা শক্তি জানান দিতে চেয়েছিল। এর পাশে আরও দুইটি পর্যবেক্ষণ আছে। একটি হচ্ছে তারা জাতিকে পিছিয়ে দিতে চেয়েছিল, আরেকটি হচ্ছে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা বা অবদমন করতে চেয়েছিল। পরবর্তী সংবাদটিও আদালত পাড়ার। আল জাজিরার প্রতিবেদনটি যেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়, বিটিআরসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যান সহ যে 4 জনের বিরুদ্ধে একজন আইনজীবী মামলা করেছেন, রাষ্ট্রদ্রোহ মামলা, সেটির বিষয়ে আজ আদালতের একটি সিদ্ধান্ত আসতে পারে, একটি আদেশ আসতে পারে। এর পরবর্তী সংবাদ উল্লেখযোগ্য খবর হচ্ছে বিএনপি যথারীতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের একটা প্রতিবাদ সভা করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছে এই খেতাবে হাত দিলে হাত পুড়ে ছারখার হয়ে যাবে। আর ক্ষমতাসীন দল থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুবহু এই বিষয়ে মন্তব্য না করে একটু ঘুরিয়ে বলেছেন যে সরকার কোনো হুমকিকে ভয় পায় না এবং সরকার জনগণ ছাড়া কারো উপর নির্ভরশীলও নয়। এই সঙ্গে আপনাকে দুটি খবর দিতে চাই, আরও দুটি আমাদের সামাজিক সহিংসতার খবর। দুটি বিভাগীয় শহর, একটি বরিশালে আর একটি সিলেটে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে একটা উত্তেজনা যাচ্ছে ওখানে। সেখানে ছাত্ররা আলটিমেটাম দিয়েছে 7 দিনের যে এর একটা বিহিত করতে হবে এবং হামলাকারীদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। আর আরেকটি হচ্ছে সিলেটে একটি বাস স্ট্যান্ড উচ্ছেদ করাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন কর্মচারীদের সাথে, অর্থাৎ উচ্ছেদ কর্মীদের সাথে রেলওয়ে কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছে আর 20টি যানবাহন ভাঙচুর হয়েছে। সর্বশেষ একটি ছোট্ট সংবাদ, মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী দেশে মাদকের বিস্তার বিষয়ে সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন সরকারি চাকরির মতো কলেজ এবং স্কুলে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্টের কথা ভাবছে সরকার, খুব গুরুত্ব দিয়েই সরকার এটি ভাবছে। এই হচ্ছে আজকের একদম উল্লেখযোগ্য সংবাদের সারসংক্ষেপগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামালের সঙ্গে। আমরা আলোচনায় যাব। শুরুটা করতে চাই সাবেক আইজিপি মোখলেসুর রহমানকে দিয়ে, যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনের যে জঙ্গির মৃত্যুদণ্ডের পাশাপাশি অন্য 3 আসামির যে সাজা, সেটাও আদালত বহাল রেখেছেন। যদিও একজন খালাস পেয়েছেন। এই ঘটনার প্রায় 2 দশক পর এই যে চূড়ান্ত রায় হলো, এই রায়কে কিভাবে দেখছেন? দেখুন, এই রায়টা তো আরও অনেক দ্রুততার সাথে আসুক, সেটাই আমরা চেয়েছিলাম। এটা দীর্ঘদিন 2 দশক, অনেক 24 বছর এতদিন ধরে এরকম একটি রোমহর্ষক ঘটনা, যে ঘটনা যদি তারা এই চক্রান্তটি ফলপ্রসূ করতে পারত, তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো এবং তার যে ফলশ্রুতি যেটা হতো সেটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতো আমরা কিন্তু এখন চিন্তা করে উঠতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু তো একবার নয়, বারংবার তাকে শারীরিকভাবে নিধন করার পরিকল্পনা হাতে নিয়েছে। কখনো জঙ্গিরা, কখনো তার বিরোধী গোষ্ঠী নানাভাবে তাকে শারীরিকভাবে হত্যা করতে চেয়েছে। তো এই হত্যাকাণ্ডগুলোর কিন্তু যখন যেভাবে বিচার হওয়ার দরকার ছিল, যে গতিতে বিচার হওয়ার কথা ছিল, সেইগুলো কিন্তু হয় নাই এবং তার জন্য তদন্ত কার্যের জন্য তারপর এটার বিচারিক প্রক্রিয়া নিয়ে যেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পর, সরকার গঠনের পর তখন এগুলোর একটি গতি পেয়েছে এবং
আমাদের যে বিচার বিভাগের যে গতি অথবা আমাদের যে প্রক্রিয়ায় অগ্রসর হতে হয়, দুই পক্ষ তাদের শুনানি, তাদের জেরা, এগুলো করতে করতে একটি লম্বা সময় এই প্রসিডিওরালি লেগে যায়, ইচ্ছা না থাকলেও সেই সময়গুলো লেগে যায়। তো তারপরে ওটা আসার কথা যে একটি বিচার কার্য অন্ততপক্ষে আমরা দেখতে পেলাম যে এরকম একটি রোমহর্ষক ঘটনার বিচার 2 দশক পর হলেও সেটা হয়েছে, এবং নিম্ন আদালত যে রায়টি দিয়েছে সেই রায়টি উচ্চ আদালতে বহাল আছে, এবং তাদেরকে হয়তো যাদের ফাঁসি হয়েছে এবং যাদের যাবজ্জীবনে হয়েছে ফাঁসির আদেশ অবশ্যই আমরা আশা করি যে এগুলো কার্যকর হবে। এগুলোর একটা দৃষ্টান্ত স্থাপন করা যে খুনোখুনির রাজনীতির বাইরে চলে আসা, খুন করে যদি পার পাওয়া যায় এবং যদি দেখা যায় যে না রাজনীতিবিদদেরকে শারীরিকভাবে নিধন করে এর কোনো বিচার হবে না, তাহলে তো এই রাজনীতিতে কখনোই সুস্থির সুবাতাস বইবে না, কখনোই জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না। দুই একটি জায়গায় তো অবশ্যই আমাদের জাতীয় ঐক্যমত্য থাকা দরকার, যে একজন রাজনীতিবিদ তার প্রতিপক্ষকে সম্মান করবে, তাকে তার কথা শুনবে, তো কথা মানবে না, কিন্তু বিরোধী পক্ষ কথা মানবে না, তার মতের ডিফারেন্স হবে, কিন্তু এক টেবিলে বসতে পারবে না, একখানে কথা বলতে পারবে না, তারপরে তার মতামতকে আমার পছন্দ হচ্ছে না বলে তাকে নিধন করতে হবে। এই যে যে সংস্কৃতিটা উঠে এসেছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, এই সংস্কৃতির বাইরে যদি না যেতে পারি আমরা, তাহলে আজকে যে সমস্ত ইস্যুগুলোকে নিয়ে আমরা কথা বলি সেই ইস্যুগুলো কিন্তু বারংবার এগুলো জিয়ে থাকবে এবং দেশের ভিতরে বিভেদ বাড়তে থাকবে। এই বিভেদের সুযোগ নিয়ে যারা সুযোগ সন্ধানী আছে সেই সুযোগ সন্ধানীগুলো দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা খুবই ব্যগ্রতার সাথে অপেক্ষা করছি যে এটি রাজনৈতিক সুবাতাস বউ যেন সমস্ত কিছু ফয়সালা ব্যালটের মাধ্যমে সমাধান হয়, এটা যেন রাজপথে এসে একটা হিংসাত্মক কার্যকলাপের মধ্যে এর পরিণতি যেন না ঘটে। রাজনীতিতে যদি এই হিংসাত্মক ঘটনাগুলো রাজপথে যদি মীমাংসা হওয়ার এই প্রবণতাটা যদি আমাদের রাজনীতির সংস্কৃতি থেকে দূরীভূত হয়, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের আজকের যে উন্নতি হয়েছে তার চাইতে অনেক বেশি দ্রুত গতিতে উন্নতি হওয়ার মতো আমাদের সেই জায়গাটা কিন্তু আমরা পেতাম। এখন দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে বঙ্গবন্ধুকে হত্যার পরে যে রক্তগঙ্গা তারা বইয়েছিল, সেই রক্তগঙ্গার নেশা তাদের কিন্তু ছাড়ে নাই। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তার পরিবারবর্গকে হত্যা করেছে, এবং তার কন্যা যখন এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করা শুরু করলেন, আওয়ামী লীগের সভাপতিত্ব নিলেন এবং মানুষকে সংগঠিত করার চেষ্টা করলেন, তখনও তাকে একই কায়দায় তার শারীরিকভাবে নিধন করার প্রক্রিয়া চালু থাকলো। তো এখানে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, একটা শান্তিপূর্ণ সহাবস্থান হবে, দুই পক্ষের মতামত দুই পক্ষকে গুরুত্ব দেবে, সেই জায়গাটা তো আর থাকছে না। শুধুমাত্র আমরা হিংসা রক্তপাত ছাড়া রাজনীতিতে অন্য কিছু যে দেখব সেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছি। জনাব নূর খান, যে বিষয়ে বলা হচ্ছে যে এতদিন পরে একটা সাজার হলো, যেটা চূড়ান্ত রায় হলো, হয়তো বা অচিরে কার্যকর হবে, এই রায়টা আসলে জঙ্গি নির্মূলে কতটা ভূমিকা রাখবে? আর এই রায়ের মন্তব্যে একটা পর্যবেক্ষণ বলা হয়েছে যে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই পরিকল্পিতভাবে একটা ছক করা হয়েছিল, যেই ছকেরই অংশ ছিল এই হামলা। আসলে জঙ্গিদের এমন মনোভাবের কারণটা কি? এই যে যেটা মুখলিসুর রহমান বললেন যে রাজপথে মীমাংসা না হওয়ার কারণেই কি জঙ্গিরা বিভিন্ন সময় এই সুযোগটা নিয়ে থাকতে পারে? দেখেন, এই ঘটনাটি যখন ঘটেছে ওই সময়কার প্রেক্ষাপটটাও আমাদেরকে একটু বিবেচনায় আনতে হবে। আজ থেকে প্রায় 23-24 বছর আগের ঘটনা, আমি যদি ভুল 2000 সালের ঘটনা। হ্যাঁ, 2000 সাল, সরি 21-22 বছর আগের ঘটনা। এবং ওই সময়টিতে এই উপমহাদেশব্যাপী এক ধরনের অস্থিরতা এবং জঙ্গিরা তাদের অবস্থান জানান দেবার জন্য ধারাবাহিকভাবে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছিল, এবং সেই ঘটনাগুলির ক্ষেত্রে খুব যদি আমরা দেখি বিবেচনা করে, তাহলে দেখবেন যে জাতীয়তাবাদী আন্দোলনের যে নেতৃত্ব, যে রাজনীতিটি দিয়েছিল, যে সংগঠনটি আওয়ামী লীগ, আমাদের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক রাজনীতি সবকিছুর দিক যদি বিবেচনা করেন, সেই দলটিকে তারা এক পর্যায়ে টার্গেট করলো এবং একাধিকবার চেষ্টা করা হলো
যাতে, এবং সরাসরি ওই দলের নেতা মাননীয় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, একবার দুইবার তিনবার নয়, অনেকবার। এবং তার পাশাপাশি আমরা ওই সময় যে জিনিসগুলো লক্ষ্য করলাম, এই জঙ্গিরা আরো কিছু জায়গাকে টার্গেট করলো, সেটা হচ্ছে বিচারালয়, বিচার কার্যক্রমের সাথে যারা যুক্ত, পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে। তারপরে আমরা দেখলাম সাংস্কৃতিক কর্মীদেরকে তারা টার্গেট করছে। আমরা দেখলাম সিপিবির মতো মানে সংগঠনকেও তারা টার্গেট করলো। এইভাবে তারা কিন্তু, এবং অন্য ধর্মের বিশ্বাসী মানুষদেরকেও তারা হত্যাকাণ্ডের শিকার হতে হলো এদের দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো কেন তারা ঘটাচ্ছিল, কেন এদেরকে নির্মূল করতে চাচ্ছিল? তার কারণটি হচ্ছে যে অসাম্প্রদায়িক রাজনীতি যে বীজটি এরা বপন করেছিল, এটা কমন ছিল, খেয়াল করে দেখেন। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে ভিত্তি গড়ে তুলেছিল আওয়ামী লীগ, সেটাকে ধ্বংস করা এবং একটা প্রগতিবাদী জায়গার থেকে দেশটাকে পিছিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই জায়গার থেকে এটা হয়েছে। এবং এই ধরনের ঘটনাগুলোর সাথে আমরা শুধু হরকাতুল জেহাদ বা অন্য দু একটি জঙ্গি গোষ্ঠীকে আমরা চিহ্নিত করতে পারলেও অনেক ক্ষেত্রে অনেক মামলায় দেখবেন অনেক সুশৃঙ্খল লোকজনের কথা উল্লেখ করা আছে মামলায়, কিন্তু তাদেরকে কিন্তু আইনের আওতায় অনেক ক্ষেত্রেই আনতে পারেনি। আমি বলছি আনতে পারেনি বা আনেনি, কোনো একটা ফাঁক ফোকর ছিল। এই দায়টা কার? এই দায়টি হচ্ছে রাষ্ট্র যারা পরিচালনা করেন, তারা এমন কোনো পরিবেশ তৈরি করতে পারেননি যে কারণে সুষ্ঠু একটা বিচারের জন্য যে তদন্ত কার্যক্রমের যে স্বাধীনতার ব্যাপারটা থাকে, যে পরিবেশটা, সেটা রাষ্ট্র দিতে পারেনি। এবং সে কারণে আমরা অনেক মামলা নথিতে আমরা অনেকের অবস্থান সম্পর্কে জানি, অনেকের অংশগ্রহণ, পরোক্ষ বা প্রত্যক্ষ সহযোগিতা এগুলি আসছে। এমনকি অনেক, আমি কিন্তু আবারও বলছি যে অনেক সুশৃঙ্খল মানুষজনের কথাও কিন্তু অনেক শুরুতেই এসেছিল। তার পরবর্তীতে আমরা কিন্তু দু একটি ঘটনায় তাদেরকে ধৃত হতে দেখেছি বা ওয়ান্টেড হতে দেখেছি, কিন্তু সময় মতো এই পদক্ষেপগুলি যখন যিনি সরকারে ছিলেন কেউই করেন নাই। এখানে কোনো একক রাজনৈতিক দলকে আমি বলবো না। আপনি যদি লক্ষ্য করে থাকেন যে রমনা বটমূলের ঘটনাটি, আমরা প্রথম থেকেই যদি মানে ওইরকমভাবে তদন্ত করতাম, তাহলে হয়তো আরো অনেকগুলো ঘটনা ঘটার আগেই এই উদ্ঘাটন করা সম্ভব ছিল। এবং দেখেন, বিচারালয়কেও মিথ্যা সার্টিফিকেট দিয়ে প্রভাবিত করার চেষ্টা কিন্তু এই মামলাটিতে হয়েছিল। অনেককে বেল পেতে সাহায্য করছে আইনজীবীরা, চিকিৎসক সনদ ইত্যাদি ইত্যাদি নানান জটিলতা ছিল। তো সেই জায়গা থেকে বেরিয়ে যখন প্রায় 20-21 বছর পরে একটি হত্যা চেষ্টার মামলার বিচার কার্যক্রমটি শেষ করা গেছে, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিচারের মধ্য দিয়ে কিন্তু একটা বার্তা সমাজে এবং যারা এই ধরনের চিন্তা চেতনায় বিশ্বাসী তাদেরকে দেওয়া সম্ভব হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পাওয়া যায় না। আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, শুধু তো আমরা দেখছি এই জায়গাটি, আমি মোখলেস ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে একমত, সেটি হচ্ছে রাজনীতিতে যদি আপনি ব্যালটকে শক্তিশালী না করে বুলেটকে শক্তিশালী করার চিন্তা করেন, রাজনীতিতে যদি ক্রসফায়ার, গুম এগুলিকে মানে দেশ শাসনে অব্যাহত রাখতে চান, তাহলে সেটা কিন্তু কখনোই একটা সুশাসন যেমন নিশ্চিত করবে না, তেমন আমার, আপনার এবং যারা করছেন তাদের কারো নিরাপত্তা নিশ্চিত করবে না। কারণ মনে রাখতে হবে প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, এবং যারা দেশ শাসন করেন, দেশ চালান, দেশ পরিচালনা করেন, শাসন শব্দ বাদই দিলাম, যারা দেশ পরিচালনা করেন, আমাদের ভালো মন্দ দেখভাল করার কথা, তারা নিশ্চয়ই এই বিষয়টিকে গুরুত্ব দিবেন এবং নৈতিক জায়গায় তারা সেই নীতিটাকে প্রতিষ্ঠা করবেন যে মহান নীতির কারণে, যে মহান নীতির আদর্শের কারণে দেশটিকে আমরা স্বাধীন করেছিলাম। যে প্রসঙ্গগুলো অবতারণা আপনি করলেন, আসলে বিচারালয়কে অ্যাভয়েড করে কোনো ধরনের বিচার কার্যক্রম চালানোর কোনো সুযোগ না থাকা উচিত না, এবং যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত।
যেমনি আজকে আমরা কোটালীপাড়া হত্যা চেষ্টার বিষয়টির একটি সমাপ্তি দেখলাম, তেমনিভাবে সমস্ত ঘটনাগুলো আমাদের দেখতে হবে, মনে রাখতে হবে প্রতিটি মৃত্যু বা প্রতিটি হত্যা চেষ্টা বা প্রতিটি ক্ষত কিন্তু একই রকম, মানুষের একই রক্ত একই রকম, কারো বিষয়টিকেই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। জি, আপনার কাছে আরেকবার আসবো। আমরা যেতে চাই, আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত রয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যে রায়টা আজকে হলো, আসলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার যে 2 দশক পর আজকে চূড়ান্ত রায়টা হয়েছে, এই রায়টা পুরোপুরি কার্যকর হতে আরো কেমন সময় লাগতে পারে, বা এই যে দীর্ঘসূত্রিতা প্রায় 2 দশক সময় লেগে গেল, এই দীর্ঘসূত্রিতার কারণটা আসলে কি? দেখুন, বিচার বলতে আপনার কিন্তু অনেকগুলো বিষয়ের সঙ্গে সম্পর্কিত। বিচার কিন্তু হঠাৎ করে হয় না। প্রথম হলো অভিযোগ হওয়ার পরে একটা তদন্ত প্রক্রিয়া চলে, এরপরে মামলা বিচারের কার্যক্রমটা শুরু হয়, এরপরে একটা স্তর থেকে হাইকোর্টে আসে দ্বিতীয় স্তরে, হাইকোর্টের রায় পরে আবার আপিল বিভাগে যায় তৃতীয় স্তরে। এই তৃতীয় স্তর শেষ হওয়ার পরে যখন সাজাটা কার্যকরী হবে, এটি কি বলে যে চূড়ান্ত বিচার। এখানে দীর্ঘসূত্রিতার মধ্যে অনেকগুলো কারণ আছে। আপনি জানেন যে ঘটনা যখন ঘটেছিল তার পরবর্তীকালে বিভিন্ন মামলার আসামি তদন্ত প্রক্রিয়ায় কিন্তু অনেক সময় লেগেছে, এবং তদন্ত প্রক্রিয়াটা যত জটিল হবে তখন মামলাটা তদন্ত করতে ততটা সময় লাগে। আর যেহেতু এখানে আপনার একটি মামলা ছিল হত্যা চেষ্টা, এবং সেখানে আপনার সরাসরি কিন্তু আপনার কেউ রাইফেল তাক করে গুলি করছে এরকম ঘটনা না, অর্থাৎ এটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছিল না যে কারা করছে, এটি তদন্ত করে বের করে আনতে হয়েছে, এবং সেই তদন্ত করে বের করতে আনতে যাওয়ার জন্য কিন্তু সময়টা লেগেছে। এবং তারপরে আরেকটি যেটা থাকে, যখন একটা এরকম মামলা হয় সর্বোচ্চ শাস্তির বিধান থাকে, সেই মামলাগুলোতে আদালতকে খুব সতর্কভাবে আপনার বিচার করতে হয়, কারণ কোনোভাবেই যেন একটি সর্বোচ্চ শাস্তি কোনোভাবেই যেন একটি মানে অপরাধী না এরকম কোন লোকের উপরে শাস্তিটা না আসে, এটাও খুব বিচার বিশ্লেষণ করতে হয় এই সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে। এই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা থাকে সবকিছু মিলিয়ে। এছাড়াও আপনি জানেন যে আদালতে তো মামলার জট প্রচুর। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হত্যা চেষ্টার মামলাটাই তো একটা মামলা না, লক্ষ লক্ষ মামলা আছে। আর এটা তো এমনও করা যাবে না যে প্রধানমন্ত্রীর হত্যার মামলা থেকে এটা ফার্স্টই বিচার করে ফেললাম, ওইটাও তো আইনের শাসনের সঙ্গে আপনার একত্রে খাপ খায় না। অতএব সেখানে বিচারটা সিরিয়ালি যেভাবে আসা সেইভাবেই এসেছে, এবং এই জন্য সময়টা দেরি হয়েছে। আর হাইকোর্টের রায়টা হওয়ার পর এটাও কিন্তু চূড়ান্ত না, কারণ এই রায়ের পরে আবার এটি আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে সেখানেও এটা আপিল বিভাগে আপিল ফাইল হইলেই যে ওখানে চূড়ান্ত শুনানি হয়ে যাবে তাও না। এর আগে এখন 1700 আসামি আছে যারা সেলে আছে, যতটুকু আমি পত্রিকায় মিডিয়ায় দেখেছি যে তারা সেলের ভিতরে আছে, তাদের অর্থাৎ মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামি, কিন্তু তাদের পেপার বুক প্রস্তুত হয় না, মামলা শুনানির সুযোগ সৃষ্টি হয় না দেখে করা যাচ্ছে না। যদিও মাননীয় প্রধান বিচারপতি এখন একটা সিস্টেম করেছেন যে পুরনো মামলাগুলো আগে শুনছেন, এর কারণে হয়তো কিছুটা পুরনো মামলা আপনার রায়ের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে কিছুটা সুবিধা হচ্ছে, কিন্তু আগে কিন্তু অন্যরকম ছিল যে যখন যে আদালতে আগে যেতেন এবং আদালতকে কনভিন্স করে তার মামলাটা সে করতে পারতেন, সেইভাবেই মামলাগুলো হতো। মাননীয় প্রধান বিচারপতি যেহেতু এখন একটা পদ্ধতি করে দিয়েছেন পুরনো মামলাগুলো আগে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু নতুন মামলাগুলো হতে অবশ্যই দেরি লাগবে, কারণ এটি তো আপনার ফাস্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে পরে মানুষের মধ্যে একটা সমালোচনা আসবে যে আইনের দৃষ্টিতে তো সবাই সমান, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার কথা আইনে যে শাস্তি আছে, আবার একজন সাধারণ মানুষকে যদি হত্যা চেষ্টা করে একই কিন্তু সাজা কিন্তু ডিফারেন্স নাই। অতএব সেই ক্ষেত্রে এই বিচারটা যখন হয়েছে এবং বিচারটা হওয়ার ক্ষেত্রে একটা মোটামুটি একটা জায়গায় এসে গেল, যখন আপিল বিভাগে শুধুমাত্র একটি আপিল এবং সেটি শুনানির পরে এটি চূড়ান্ত ভাবে বলা যাবে যে যারা দোষী সাব্যস্ত হলে তাদের সাজাটা কবে নাগাদ কার্যকরী করা হবে। এখন আমাদের শুধু প্রত্যাশা এবং আমাদের অপেক্ষা যে কবে নাগাদ এই সমস্ত অপরাধীদের সাজাটা কার্যকরী হবে, কারণ যতক্ষণ পর্যন্ত সাজা কার্যকরী না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অপরাধের যে একটা লেসন অন্যের জন্য সেটি কিন্তু সৃষ্টি হবে না। এবং এই জন্যই আমি মনে করি যে সাজাটা দ্রুত কার্যকরী করা দরকার। এবং আমাদের এখানে ধরেন আজকে এই সুপ্রিম কোর্টে বিচারটা দ্রুত করার জন্য যে অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই ব্যবস্থাটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে বা সরকারের পক্ষ থেকে সেইভাবে চিন্তা করা হচ্ছে না। ধরেন আজকে আপিল শুনানির জন্য মূল একটি কারণ হলো যে পেপার বুক প্রস্তুত করতে হয়। পেপার বুকটা কোথায় প্রস্তুত করবে, সেটা সরকারের যে প্রেস আছে তেজগাঁওতে সেখানে প্রস্তুত করতে হয়। তো সেখানে তো সরকারের বহু জরুরি কাজ, ধরেন যে পরীক্ষা হবে, পরীক্ষার প্রশ্নপত্র তো আগে ছাপাতে হবে, সেটা রেখে তো আর হাইকোর্টের কাজটা করবে না। এরকম অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, যার ফলে ওইখানে সরকারি প্রেসে এই পেপার বুক গুলো হতে অনেক সময় লাগে। তা আমি এটা আগেও বলেছিলাম এবং একটা আমরা মামলাও করেছিলাম যে সুপ্রিম কোর্টের অধীনে যদি একটা প্রিন্টিং প্রেস করা যেত, তাহলে কিন্তু এই যে সমস্যাটা হচ্ছে
যে আপনার ফাঁসির মামলাগুলো তারা ছেড়ে থাকতে হচ্ছে, পেপার বুক রেডি হচ্ছে না, মামলা শুনানি হচ্ছে না, দায় কিন্তু সুপ্রিম কোর্টের উপরে যাচ্ছে যে মামলা শুনানি হচ্ছে না, কিন্তু আসল দায়টা কিন্তু সরকারের। কারণ সুপ্রিম কোর্টের অধীনে যদি একটা প্রিন্টিং প্রেস করা যেত যেখানে পেপার বুক গুলো দ্রুত প্রস্তুত করা যাবে, তাহলে কিন্তু মামলার দীর্ঘসূত্রিতা অনেক কমে যেত। এবং সেই জায়গাগুলোতে সরকারের কাজ করতে হবে এবং বিচারক, অধিক সংখ্যক বিচারক নিয়োগ করা এবং অধিক সংখ্যক লোকবল নিয়োগ করা, যাতে কাজগুলো এক্সপিডিশিয়াসলি করা যায়, দ্রুত করা যায়। কারণ আপনি জানেন যে একটা পেপার বুক করতে কিন্তু অনেক সময় লাগে এবং সেখানে যারা টাইপ করবে সেই লোক সংখ্যাও কিন্তু একটা খুবই ফ্যাক্টর। সুপ্রিম কোর্টে অনেক টাইপিস্টেরই এখনো স্বল্পতা রয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যদি এই পেপার বুকগুলো আরো দ্রুত করতে চাই, তাহলে আমাকে আরো লোক নিয়োগ করতে হবে। সেই লোক নিয়োগটা তো আর সুপ্রিম কোর্ট করতে পারে না, সেটি তো সরকারকে করতে হবে। সেই রকম কোনো মহাপরিকল্পনা সরকারের পক্ষ থেকে না থাকার কারণে প্রত্যেকটা জায়গায় আমরা বিচারের ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার দায়টা সুপ্রিম কোর্টকে বহন করতে হচ্ছে, আইনজীবীদের বহন করতে হচ্ছে, বিচারককে বহন করতে হচ্ছে। কিন্তু আমার দৃষ্টিতে এই দায়টা সরকারের। সরকার যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করে, তাহলে এই যে বিচারের যে দীর্ঘসূত্রিতা, এই দায় থেকে সুপ্রিম কোর্টও মুক্তি পাবে, বিচার বিভাগও মুক্তি পাবে, আইনজীবীরাও মুক্তি পাবে। এখন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে হত্যা চেষ্টার মামলাটা যেটা দেখুন, এটাও কিন্তু হঠাৎ করে প্রথম বোঝা যায় না কারা করেছে। আমি পুলিশকে ধন্যবাদ দেবো, তারা তদন্ত করেছেন, মূল রহস্যটা বের করে এনেছেন, তারা কিন্তু কৃতিত্বের দাবিদার। কারণ অনেক সময় আপনার যেটা চোখে দেখা যায় না, সেটি আদালতে তদন্তের মাধ্যমে সামনে নিয়ে আসা, এটা কিন্তু চারটিখানি কথা না। এবং দেখেন এটা কিন্তু অনেক সময় বিভ্রান্তিকর হয়, যেটা জজ বিয়ার নাটক হয়েছিল। বিভ্রান্তি করে কিন্তু পুলিশ তদন্ত করে অন্যরকম কিছু করতে পারে, কিন্তু এই জায়গাটা কিন্তু তদন্তের মাধ্যমে যারা যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে নিয়ে আসা, এবং সেটি একটা তাদের কৃতিত্বের কাজ ছিল, এবং ওই কৃতিত্বের কাজটা তারা তদন্তকারী কর্মকর্তা করেছেন বলেই আদালত সাজা দিতে পেরেছে। এবং আদালতে যারা আইনজীবী আছেন, যারা প্রসিকিউশনে আছেন, বা যারা আপনার সরকার পক্ষে আছেন, সবারই কিন্তু একটা সহযোগিতা দরকার আছে। এবং যারা হাইকোর্টে আজকে মামলা করেছেন, তারাও কিন্তু আপনার এই মামলার পক্ষে তারা যথেষ্ট যুক্তিতর্ক উপস্থাপন করতে সক্ষম হয়েছেন দেখি, আদালতকে কনভিন্স করতে পেরেছেন দেখি কিন্তু আদালত এই রায়টা দিয়েছে। আদালত কিন্তু কাগজপত্র ছাড়া উনি মনে করলেন একটা ফাঁসি দিয়ে দেবেন তা কিন্তু না। আদালত কিন্তু দুই পক্ষের জিনিসপত্র দেখে, কাগজপত্র, সাক্ষী জেরা দেখে উনি কনভিন্স হয়েছে টোটাল রেকর্ডে যে হ্যাঁ, এটি অপরাধ করেছেন এরা, তাদের শাস্তি হওয়া দরকার। এবং সেই প্রেক্ষিতে এই শাস্তিটা হয়েছে। এবং কতগুলো মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো হয়তো একটা বিচারক এককভাবে করবেন, কিন্তু আমরা দেখবো আইনির দৃষ্টিতে, অর্থাৎ অপরাধীর সাজা হয়েছে এবং সেই সাজাটা সর্বোচ্চ সাজা হয়েছে, এটি আদালত দিয়েছেন। এবং সেটি আমরা মনে করি যেটি আমাদের জন্য একটি যথার্থ প্রাপ্তি, যে আমরা একটা অভিযোগের কারণে যখন একটা অপরাধ করা হয়, সেই অপরাধের শাস্তিটা আমরা পাচ্ছি। আমরা আবার আপনার কাছে ফিরবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আসতে চাই মফিজুর রহমানের কাছে, যে ওই যেটা বলা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে আসলে মূল রহস্য বের করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এবং তাদের উপরই নির্ভর করে অনেকটা আইনি বিষয়টা। আপনি তো দীর্ঘদিন পুলিশ বাহিনীতে ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আসলে এই তদন্তের কারণেও কি অনেক সময় ঘটনা, মূল রহস্য উদ্ঘাটনে অনেক দেরি লাগে বা সময় আরো বেশি দীর্ঘসূত্রিত হয়? দেখুন, এক একটা তদন্ত এক এক রকম। আমাদের যদি বছরে যদি 1.5 লাখ বা 2 লাখ মামলা হয়, তাহলে 2 লাখ তদন্ত হবে এবং 2 লাখ তদন্ত 2 লাখ মতো হবে, মানে 2 লাখ ধরনের হবে, একটার সাথে আরেকটার মিল খুঁজে পাওয়া যাবে না। হয়তো অপরাধ এক ধরনেরই হয়েছে, কিন্তু তার তার কলাকৌশলগুলো এক একজনে হয়তো এক এক রকমভাবে করেছে। ফলে একটাকে দেখে অনুসরণ করে কপি করে যে আরেকজন তদন্ত করবে সেটা কিন্তু সম্ভব নয়। তাদেরকে যে ঘটনাটি ঘটেছে, যেভাবে ঘটেছে, যা কারা ঘটিয়েছে, কোন সময় ঘটিয়েছে, কখন ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এই 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 প্রশ্নগুলোর উত্তর কি, কেন, কখন, কোথায়, এগুলোর একটা সহজ উত্তর তারা বের করার চেষ্টা করেন। এই সহজ মোটিভটা উদ্ধার করা, সেই সহজ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে অনেক জটিল ডালপালা তৈরি হয়ে যায়। একজন মানুষকে আমি বললাম যে এই মানুষটি হয়তো এই অপকর্মটি করে থাকতে পারে, চুরি করতে পারে অথবা খুন করে থাকতে পারে, কিন্তু সে যে করেছে সেটাকে প্রমাণ করা, সাক্ষ্য দিয়ে প্রমাণ করা, ফিজিক্যাল এভিডেন্স বলেন আর ব্যক্তি সাক্ষ্য বলেন, এগুলোকে দিয়ে প্রমাণ করাটা, এবং প্রত্যেকের ক্ষেত্রে, শুধু একজনের না, 3 জন যদি একটি ঘটনার সাথে জড়িত থাকে, 5 জন যদি একটি ঘটনার সাথে জড়িত থাকে, প্রত্যেকটা ব্যক্তিকে ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট করে তার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করে, এবং ঘটনাগুলো যে পরম্পরা একটার পর একটা ঘটেছে, সন্ধ্যার সময় ঘটেছে, সে চাঁদের আলো ছিল কিনা,
সেই চাঁদের আলোতে যদি ছুরি দিয়ে হত্যা করে সেটা চপচপ করছিল কিনা, কেউ যদি বলে যে না এটা তো সন্ধ্যার সময় হয় নাই, এটা হয়েছে শেষ রাতের দিকে, তখন চাঁদ ছিল না, মানে নানান রকমের ডালপালা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো এই সমস্ত কিছু গল্পটাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আদালতের কাছে উপস্থাপন করতে হয়, প্রমাণ করে দিতে হয় যে হ্যাঁ এই ঘটনার সময়টা ঠিক আছে, কারা ঘটিয়েছে তারা ঠিক আছে, তাদের ঠিকানা ঠিক আছে। এগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে একটি লম্বা সময় লেগে থাকে। কোনো কোনো সময় কি প্রভাবশালীদের দ্বারা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো চেষ্টা থাকে? শুনুন, যারা অপরাধ করে তাদের তো একটা চেষ্টা থাকবেই তার কাছে যেন দোষটা এসে না পড়ে, এবং অনেক আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নানানভাবে পুলিশের কাছে আসার চেষ্টা করে, বিপদে পড়লে বিপদগ্রস্ত হয়ে গেলে তখন তারা এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যত রকমের উপায় অবলম্বন আছে সেগুলো করার চেষ্টা করে, সেটা খারাপ পথেই হোক আর ভালো পথেই হোক। এখন এগুলোকে আমরা যদি মনে করি যে বাইরের হস্তক্ষেপ অথবা প্রেশার, এটা মনে করা যেতে পারে, কিন্তু যারা তদন্ত করবেন তারা যদি দুষ্ট না হন এবং তারা যদি ওই চক্রের সাথে একত্রীভূত না হয়ে যান, তাহলে বাইরের কোনো ইনফ্লুয়েন্স একটা তদন্তকে খুব যে একটা প্রভাবিত করতে পারে আমার কাছে কিন্তু সেটা মনে হয়নি। অন্ততপক্ষে আমি একটা তদন্তকারী সংস্থার প্রধান ছিলাম, আমার কাছে তো কখনোই মনে হয় নাই যে আমাদেরকে বা আমাকে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করে দেওয়ার জন্য কেউ বাইরে থেকে চাপ দিচ্ছে, এরকম ঘটনার সম্মুখীন কিন্তু হয়নি। অনেকেই এসেছে, বন্ধু বান্ধবরা এসেছে, আত্মীয় স্বজনরা এসেছে যে না এটা সে কাজটি করে নাই, বিপদে পড়েছে, হঠাৎ করে হয়ে গেছে, নানান রকমভাবে। কিন্তু এগুলো যে আসলে খুব একটা প্রেশার, খুব ব্যতিক্রমী ঘটনা দু একটি থাকলেও থাকতে পারে। এটা শুধু যে বাংলাদেশে তা নয়, সারা পৃথিবী জুড়েই কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা থাকতে পারে, সেগুলো উদাহরণ। জনাব নূর খান, আপনার কাছে যে বেশি জানতে চাই যে আমরা দেখলাম যে প্রায় এক সপ্তাহের ব্যবধানে চাঞ্চল্যকর 3টি মামলা, প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলা, প্রকাশক দীপন হত্যা মামলা এবং লেখক ব্লগার অভিজিৎ হত্যা মামলায়, মানে 3টি মামলা যদি আমরা কম্পেয়ার করি সেখানে দেখব যে সব মিলিয়ে প্রায় 23 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, এর মধ্যে কয়েকজন পলাতকও রয়েছেন। এমনি একটা পরিস্থিতিতে আসলে এসব রায় দেশকে জঙ্গি মুক্ত করতে কতটা ভূমিকা রাখবে? তার আগে আমি একটু পিছনের কথা বলতে চাচ্ছি। যে কথাটি আপনি তুলেছিলেন সেটি হচ্ছে যে তদন্তে বাধাগ্রস্ত বা তদন্তে পক্ষপাতিত্বের বিষয়ে সাম্প্রতিককালের একটা ঘটনা, স্মরণকালেরই ঘটনা, 21শে আগস্ট গ্রেনেড হামলা। সেখানে জজ মিয়ার কিন্তু একটা ঘটনা আমরা লক্ষ্য করেছি। তার মানেটা হচ্ছে যে রাষ্ট্র বা কোনো পক্ষ যদি চায় তাহলে এই ধরনের অবস্থা তৈরি করতে পারে যাতে পুরো তদন্ত প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখেছি তখন বিচার বিভাগীয় তদন্ত, এবং সেখানেও দেখেছি এমন সমস্ত উদ্ভট কথাবার্তা এসছে যেটি পুরা ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে চেয়েছিল। এটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। আজকে যে শেষ প্রশ্ন আপনি বললেন যে 23 জনের, এই যে সাম্প্রতিককালে ব্লগার অভিজিৎ, তারপরে প্রকাশক দীপন এবং কোটালীপাড়ার ঘটনা, এই ঘটনাগুলোতে 23 জনের মতো ব্যক্তিকে মানে অভিযুক্ত করে তাদের ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং আরও কিছু দণ্ড অন্যদের দেওয়া হয়েছে। এটার মধ্য দিয়ে এমন কোনো মানে এটার মধ্য দিয়ে আমরা জঙ্গির থেকে মোটামুটি কতটা জঙ্গিবাদ থেকে নিরাপদ থাকতে পারবো, বিষয়টা এরকম প্রশ্নটা যদি আমি বুঝে থাকি। দেখেন, বেশ কিছু প্রশ্ন এখন কিন্তু আছে। যেমন এই সাম্প্রতিককালে 3টি গুরুত্বপূর্ণ মামলার আমরা দেখলাম রায় হলো। এই সমস্ত মামলাগুলো কিন্তু জট পেকেছিল দীর্ঘদিন ধরে, এক এক সময়ের এক একটা মামলা, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি একটার পর একটা মামলা রায় ঘোষণা হচ্ছে। তো এই ক্ষেত্রটিতেও আমার কাছে মনে হয় যে সময়টিকে বিবেচনা করা হয় কি না, না হলে এরকম পরপর মামলাগুলো আসছে, এরকম কিন্তু নানান প্রশ্ন কিন্তু আসছে মনে। তারপরও বলবো যে এই ধরনের রায়ের মধ্য দিয়ে অন্ততপক্ষে একটা বার্তা, আপনি রায় প্রয়োগ করতে সময় লাগতে পারে, কিন্তু এই যে বিচারটা যে ধাপে ধাপে এগোচ্ছে, এটাও কিন্তু একটা বার্তা দিয়ে দিচ্ছে জঙ্গিবাদকে। যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তারা কিন্তু সতর্ক হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র রায় ঘোষণা করে আমরা জঙ্গি মানে বাদ থেকে নিজের মানে দেশকে
মানুষকে রক্ষা করতে পারবো কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি শুধু পুলিশি কার্যক্রম দিয়ে এই জঙ্গিবাদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই। তবে হ্যাঁ, অপরাধ হলে তার বিচার হতে হবে। সেই বিচারটা যত দেরি হবে বা বিচারটা যত দুর্বলভাবে এগোবে সেটা ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু পাশাপাশি অনেকগুলো কাজ করতে হবে জঙ্গিবাদ থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য। সেই কাজগুলির ক্ষেত্রে কিন্তু যারা দেশ পরিচালনা করেন তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে পদক্ষেপগুলো, যে কার্যক্রমগুলো হাতে নেওয়া দরকার, সেই ক্ষেত্রে এক ধরনের অনীহা বা দুর্বলতা আমরা লক্ষ্য করি। যেমন ধরেন আজকে এই জঙ্গিবাদ এই পর্যায়ে কেন আসলো, এই প্রশ্নটি নিজেদেরকে ভাবতে হবে। এবং সেই জায়গাগুলি প্রশ্ন যখন আমরা পাবো উত্তরগুলি, সেই জায়গাগুলিতে আমাদের কি কি কাজ করা দরকার। যেমন একটা সমাজে অর্থনীতির যদি এতটা মানে ধনী দরিদ্রের ভিতর ব্যবধান থাকে, তারপরে ধর্মীয় শিক্ষা এবং অন্য শিক্ষার সাথে যে মনোজাগতিক যে পার্থক্যগুলো থাকছে, এবং শিক্ষা কার্যক্রমের ভিতরে যে জঙ্গিপনার জায়গাগুলো তৈরি করার সুযোগ থাকছে, তারপরে সংস্কৃতির থেকে যে আপনি দিন দিন পিছিয়ে যাচ্ছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, তারপরে মুক্ত চিন্তা করার ক্ষেত্রে রাজনীতিতে দুর্বৃত্তদের যত বেশি আপনি আশ্রয় প্রশ্রয় দিয়ে নেতা বানাচ্ছেন, এবং আপনি বিরোধী যারা রাজনীতিতে আপনার তাদেরকে দমন পীড়ন যেভাবে করছেন, এবং কথা বলার ক্ষেত্রে মানে যে স্বাধীনতার বিষয়টি সেটিকে যেভাবে দমিত করছেন, এই জিনিসগুলি যদি আপনি অব্যাহত রাখেন, সুশাসনকে যদি আপনি নিশ্চিত না করতে পারেন, গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ না দিতে পারেন, এবং প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস করার থেকে মানে ধ্বংস পাওয়া থেকে বা ধ্বংস করা থেকে আপনি নিজেকে নিবৃত্ত না করেন, তাহলে এই জঙ্গিবাদের যে থাবা, এই থাবা থেকে কিন্তু আপনি রাষ্ট্রকেও মুক্ত করতে পারবেন না, নিজেকেও পারবেন না, মানুষকেও পারবেন না। আমি এই প্রসঙ্গটা নিয়েই মোখলেসুর আমার কাছে আসতে চাই। আমরা যেটা দেখেছি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে রমনা বটমূলের হামলা থেকে শুরু করে বিভিন্ন সময় জঙ্গিবাদী যে হামলা এবং চাঞ্চল্যকর এই 3টি মামলার রায়ও হলো, কিন্তু এখনো আমরা দেখে থাকি যে যেসব সংগঠন, নিষিদ্ধ সংগঠন রয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম কিংবা জামাতুল মুজাহিদিন, এরকম বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে মাঝে মধ্যে 2-1 জন করে গ্রেপ্তার হচ্ছেন বা আটক হচ্ছেন। যদি আমরা গত নভেম্বরের কথা বলি, রাজশাহীর এবং সিরাজগঞ্জের র্যাবের অভিযানে জেএমবির আমির সহ 8 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন। এরকম নানা ঘটনা কিন্তু ঘটছেই। আসলে জঙ্গিদের নির্মূল করা যাচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? শুনুন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় না, তো এটা একটা বৈশ্বিক প্রক্রিয়া, এবং এগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটার একটা এপি সেন্টার ছিল, এটা একটা কেন্দ্রবিন্দু ছিল। সেই যেখান থেকে আপনি যেমন ভূমিকম্পের একটা এপি সেন্টার থাকে, সেই রকম উৎপত্তি স্থল, হ্যাঁ স্থল, এদের একটা উৎপত্তি স্থল ছিল। সেগুলো আমরা দেখেছি আফগানিস্তান, পাকিস্তান হয়ে এগুলো আস্তে আস্তে বিস্তার লাভ করেছে, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে ইরাক, সিরিয়ার একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে তারা খেলাফত তৈরি করলো। আইএস বলে তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং সেখানে খেলাফত প্রতিষ্ঠা করবে, এবং তাদের বিচার আচার তারা ওখানে চালু করে দেবে। সেখানে শুধু রক্তপাত, হিংসা, নিজের ধর্মের মানুষ মসজিদ, অপরের অন্য ধর্মের মানুষ গির্জা, মন্দির, প্যাগোডা, পুরোহিত, পাদ্রী, ভিন্নমতাবলম্বী, ব্লগার, লেখক, কোনো মানে সুস্থ চিন্তার যে একটা ফল্গুধারা আছে মানুষের জীবনে এবং পৃথিবী জুড়ে, এই সমস্ত সৃজনশীল ব্যক্তিবর্গের উপরে এটি হত্যাকাণ্ডের মাধ্যমে একটা আইডিওলজি চাপিয়ে দেওয়ার সারা বিশ্বব্যাপী কিন্তু এইটা আমরা লক্ষ্য করেছি। এবং সেই যে আইডিওলজিগুলো, এই হিংসার আইডিওলজি, নিধন করার আইডিওলজি, যে আইডিওলজি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকেও হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেই একই আইডিওলজি আবার অনেক বেশি ফুলে ফেপে সারা পৃথিবী জুড়ে এটা তাণ্ডব নৃত্য তৈরি করে দিয়েছিল, এবং এখানে সমস্ত পৃথিবীর একটি শান্তি নষ্ট করে দিয়েছিল। দেখুন, এগুলো হওয়ার কারণে, আমি সংক্ষেপে গুটেই নিয়ে আসছি, এটা হওয়ার কারণে সারা দুনিয়া শুদ্ধ কিন্তু মানুষের গতিবিধি নিয়ন্ত্রিত হয়ে গেছে, গতিবিধি সার্ভেলেন্সের মধ্যে চলে আসছে, গতিবিধি ওই ক্যামেরার ভিতরে চলে আসছে, আপনি সিসি ক্যামেরায় চলে আসছে। আপনি এয়ারপোর্ট দিয়ে যাবেন, আপনাকে 14 বার করে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকবে। তো
সন্দেহ বেড়ে বেড়ে গিয়েছে। আর যদি আমার নামটি আরবিতে হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে তো আমার বিপদের কোনো শেষ নেই, কারণ দুনিয়াতে তো আমি একা চলতে পারি না, আমাকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে চলতে হয়, বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে চলতে হয়, এবং তাদের কাছে যখন আমার এই নামটি নিয়ে উপস্থিত হতে থাকি তখন তাদের ভিতরে এক ধরনের সন্দেহ তৈরি হয়ে যায় যে আমিও ওই দলের ওই একজন কিনা। তো দেখুন, এই বৈশ্বিক এই 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 অপরাধের তাণ্ডবের মধ্যে বাংলাদেশে পড়েছে, এবং এটার একটা লু হাওয়া, এটার একটা ঢেউ বাংলাদেশে এসে পড়েছে, এবং সেখান থেকে এখানের যারা যারা ওই চেতনায় উদ্বুদ্ধ হয়েছে তারাও বাংলাদেশে এই ধরনের ভিন্ন মতাবলম্বী, ভিন্ন ধর্মের মানুষ, পাদ্রী পুরোহিত হত্যা করার চেষ্টা করেছে, লেখক হত্যা করেছে, এবং একটা আতঙ্ক তৈরি করেছিল, এবং একসাথে 21 জন মানুষকে ওই হোলি আর্টিজানে হত্যা করে সারা পৃথিবীতে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে সিরিয়া ইরাকে যে খেলাফত ওই বগদাদি সাহেব করেছেন সেটার একটা উৎকৃষ্ট একেবারে উর্বর ক্ষেত্র বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হলাম। এবং তারা হয়তোবা যদি তারা ওভার পাওয়ার করতে পারত তাহলে এই মেসেজটাই সারা দুনিয়া শুদ্ধ যেত যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে যে সমস্ত অপপ্রচারগুলো চলছে দেশের বিরুদ্ধে, একই অপপ্রচার, একই অংশ, একই ধরনের ব্যক্তিবর্গ কিন্তু সকল এই ধরনের জঙ্গিপনার সাথে সম্পর্কিত হয়ে আছে। জঙ্গিপনা কমে এসেছে কারণ ওই এপি সেন্টারে যারা নিয়ন্ত্রণটা করত তাদের প্রলয় হয়ে গিয়েছে, তারা চুরমার হয়ে গিয়েছে। ওই চুরমার হয়ে যাওয়ার পরে ওই চুরমারের ঢেউটাও কিন্তু আমাদের এসে এখানে লাগার ফলে এখানেও একটা চুরমারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদেরও বিচরণ এখন পর্যন্ত শেষ হয়নি, আরো কিছুদিন সময় লাগবে, এবং ততদিন পর্যন্ত হয়তোবা পুলিশকে অত্যন্ত সতর্কতার সাথে এদের পশ্চাৎধাবন করতে হবে। জি, আমরা আরেকবার যেতে চাই অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের কাছে। আজকে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এই রায়টা হচ্ছে জঙ্গিবাদের জন্য এক ধরনের একটা সতর্ক বার্তা। আসলে এই রায়টা কতটা সতর্ক করবে জঙ্গিবাদকে, বিশেষ করে যখন এখনো মাঝে মাঝে শোনা যায় জঙ্গিরা আটক হচ্ছে, হচ্ছে, আপনারা বিভিন্ন সময় তো কোর্টে আসামিদের বা বিশেষ করে জঙ্গিদের জেরাও করেন, আসলে তাদের মনোভাবটা কেমন থাকে, তারা আসলে কেন এই ধরনের ঘটনা ঘটায়? ধন্যবাদ। দেখুন, বিষয়টাকে আপনার একটু আগে মুখলেসুর রহমান সাহেব যেটা বলেছেন ওই আলোকে একটু দেখতে হবে। আপনি দেখেন, এটা আমি তুলনা দিই একটা, আপনি যদি একটি চুলায় পাতিলে একটি পানি দেন, পানি দেওয়ার পরে যখন আগুনটা জ্বালাবেন যতক্ষণ বেশি জ্বলবে ওই পানির বাষ্পটা কিন্তু তত বেশি গরম হবে, তত ছড়াবে। তো জঙ্গিবাদটাও তো একই ধরনের সূত্র। বাংলাদেশে তো 30 বছর আগে জঙ্গিবাদ ছিল না, আর আমি এটাও বিশ্বাস করি না যে ধর্মের থেকে জঙ্গিবাদ আসছে। জঙ্গিবাদ এসছে একটা আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে। প্রথম ধরেন আগে 40 বছর আগের কথা ধরেন, আফগানিস্তানের যুদ্ধ কোত্থেকে আসলো? এই তালেবানদেরকে কারা তালেবান হিসেবে ট্রেনিং দিল? রাশিয়া তাদের ইন্টারেস্টে অস্ত্র দিয়েছে তাদেরকে। আফগানিস্তানের তালেবান পরবর্তীকালে পরবর্তীকালে সিরিয়াতে আমেরিকার পলিটিক্সের কারণে ভেঙে টুকটাক করার পরে তারপরে কিন্তু এই সমস্ত মিডল ইস্টের কান্ট্রিগুলোতে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো। ক্ষোভের মাধ্যমে তারা এক পর্যায়ে এই আইএস হিসেবে আত্মপ্রকাশ করে তারা এই জিহাদি ঘোষণা করলো সারা বিশ্বব্যাপী। এই যে উৎপাত, এই যে আপনার তাপ, ওই তাপে কিন্তু সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদটা সৃষ্টি হয়েছিল। আজকে কি সেটা আছে? আজকে একটু পাবেন না তো, কারণ ওই যে চুলায় পানি দেওয়ার যে আগুনটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পানি তো ওই রকম গরম হবে না, যেটুকু গরম আছে ওইটার তাপ যতদিন থাকবে ততদিন। এই জন্য আপনার জঙ্গিবাদের যে মুখ্য টাইপটা, যেটা নাকি আমাদের দেশে শুরু হয়েছিল, এই আদালতে বোমা থেকে আরম্ভ করে আপনার শায়েখ আব্দুর রহমান থেকে আরম্ভ করে বহু লোকজন সিরিয়ায় গেছিল, আফগানিস্তানে গেছিল, যুদ্ধ করেছে, জেহাদ করার জন্য গেছে, ওখান থেকে ফেরত আসছে, ওই মানসিকতা এবং ওইভাবে তারা কাজও করছিল, এবং প্রেক্ষাপটও ছিল এক ধরনের, অর্থাৎ নার্চিং প্রেক্ষাপট, যেখানে নার্চিং করা যায়। আপনি যখন চারা লাগাবেন গাছে, ঠিকভাবে পানি টানি দিলে, ভালোভাবে পরিচর্যা করলে গাছগুলো বাড়ে। আর যদি আপনি পরিচর্যা না করেন, গাছগুলো কিন্তু হয়তো 10টা গাছ লাগালে 5টা বাঁধবে, 5টা বাঁধবে না। অর্থাৎ নার্চিংটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু ওই ঘটনাগুলোর পরবর্তীকালে হলিয়াটে যে বলেন, সবকিছু বলেন, ওই সময় বিশ্বব্যাপী যে কোনো কারণে হোক বাংলাদেশের চরম ভাবে এটা মাথা চাড়া দিয়েছিল। তারাও মনে করেছিল যে আইএস হিসেবে বাংলাদেশ দখলই করে ফেলবে, এই সমস্ত মাথার মধ্যে দিয়ে দিয়েছিল পোলাপানের ছেলেপেলেদের ভিতরে, এবং সেইভাবে তারা কাজ করছিল।
এবং আন্তর্জাতিক গিয়ে এটা কমার কারণে আস্তে আস্তে বাংলাদেশের পুলিশের সক্ষমতাও প্রথম কিন্তু তর্জনটা খুব ভালো ছিল না। পুলিশও কিন্তু এইটা ফেস করতে করতে তাদের সক্ষমতাটা বেড়েছে এবং এখন তাদের ভালো সক্ষমতা হয়েছে এবং সেই কারণে এই জঙ্গি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো ভূমিকা দেখছে। দুইটা কারণ, একটা হলো আমরা যেমন আমাদের পুলিশ যেমন এটা আপনার প্রতিরোধ করতে পারছি, আন্তর্জাতিকভাবেও তাদের কোনো পাপ নাই, সেটাও একটা অন্যতম কারণ। এই কারণে এইটা হচ্ছে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের তাপ যে কোনো সময় বাড়তে পারে। কারণ আজকে মিডল ইস্টের অয়েল পলিটিক্স আছে, আজকে আপনার সারা বিশ্ব অস্ট্রেল পলিটিক্স আছে, বড় বড় দেশগুলো তারা তো পলিটিক্স করে বিশ্বকে সবসময় উত্তপ্ত রাখে। আপনি দেখবেন যে কোনো এক জায়গায় একটা গন্ডগোল বাজিয়ে সারা বিশ্বব্যাপী একটা তোলপাড় শুরু হয়ে যায় এবং সেইটার এফেক্ট এসে আমাদের দেশেও পড়ে। অতএব এটা সবসময় মাথায় রাখতে হবে যে এই ধরনের জঙ্গিবাদের উত্থান যে কোনো সময় হতে পারে, এটা মাথায় রেখেই কাজ করতে হবে এবং সরকারের যারা বিশেষ করে পুলিশ যারা আছেন, ইন্টেলিজেন্স যারা আছেন, তারা সেটা রেখে কাজ করছে। কিন্তু সেটি আমাদের একটা সুখবর হলো, ওই যে ঘটনাগুলো ঘটেছে, যাদের জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকে, বিভিন্ন অপরাধগুলো করেছে, সে সব মামলা কিন্তু এখন আদালতে পেন্ডিং এবং সেই মামলাগুলো বিচার হচ্ছে। যদিও সেখানে আমরা আদালতে যখন যাই অনেক অনেক ক্ষেত্রে দেখি যে রাজনীতিটাকেও অনেক সময় জঙ্গিবাদের মধ্যে মিলিয়ে ফেলা হচ্ছে। অনেক সময় অনেক আসামিকে পাওয়া যায়, তার ভিতরে সেপারা পাওয়া গেছে, দুইটা আপনার আরবি লেখা পাওয়া গেছে। আরে আরবি লেখা রাখলেই কিসের জঙ্গি? এই ধরনের একটা মানসিকতা কোত্থেকে আসলো বলেন? 30 বছর আগে 40 বছর আগে তো এদেশে মুসলমানরা ছিল, এরা কি জঙ্গি ছিল? তো ধর্ম থেকে জঙ্গি আসছে কাঠাটা সত্য না, জঙ্গি আসছে রাজনৈতিক কারণে। হ্যাঁ, ধর্মের কিছু গোড়া ধার্মিক লোকদেরকে ওই আন্তর্জাতিক ভাবে ব্যবহার করে তাদের হাতে বোমাটা দিয়ে বোমাটা ফাটানো হয়েছে এবং ওই ব্যক্তি মুসলিম দেখে এই মুসলমানদের উপরে একটা আপনার নেগেটিভ ধারণা আসছে যে মুসলমানরাই বোধ হয় জঙ্গি, ধর্ম বোধ হয় জঙ্গি। আমি এটা বিশ্বাস করি না। কেন? যদি মুসলমান ধর্মের এই জঙ্গি প্রশ্ন হইতো তাহলে তো আমাদের দেশে 40 বছর আগে জঙ্গি হইতো, সেটা তো হয় নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে জঙ্গিবাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, উগ্রবাদ যারা উগ্রবাদী তারাই আসলে জঙ্গি। আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদের সঙ্গে। আমরা আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে রয়েছি, 1 মিনিট করে দুজনের কাছে শুনবো। প্রথমে শুনতে চাই নূর খানের কাছে, যেটা মঞ্জিল মোরশেদ বলছেন যে এই জঙ্গিবাদের সাথে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট, বিশেষ করে রাজনীতিকে অনেক সময় জঙ্গিবাদের সাথে বিনিয়ে ফেলা হয়। আসলে কি এরকম ঘটনা ঘটে বা জঙ্গিবাদের সাথে কি আসলে রাজনীতির সম্পর্ক রয়েছে? দেখেন, এই বাঁধটি তো রাজনীতির সাথে সম্পর্কিত, এটাও তো একটা আদর্শিক জায়গা। এটি ধর্ম থেকে এসছে কি অন্য জায়গা থেকে এসছে সেটার চেয়েও বড় ব্যাপারটি হচ্ছে যে এটি কিন্তু একটা আদর্শ এবং সেটা লালন পালন করার ক্ষেত্রে তারা ধর্মকে আশ্রয় হিসাবে বিবেচনা করে, আমরা দেখেছি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে এটি নার্সিং করার যে বিষয়, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি তার অনুকূলে থাকলে অটোমেটিক সে কিন্তু বৃদ্ধি পাবে। আজকের যে প্রেক্ষাপট সেইখানে কিন্তু তার বৃদ্ধি পাওয়ার ক্রমান্বয়ে সংকুচিত হয়ে যাচ্ছে জায়গাটি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই সংকুচিত জায়গাটি যাতে আবার বিস্তৃত না হতে পারে সেই জন্য রাষ্ট্রের দায় আছে, সমাজের দায় আছে, ব্যক্তি হিসাবে আমার আপনার দায় আছে। অর্থাৎ এই জায়গাগুলি যে কারণে এই কাজগুলো হয়, শুধুমাত্র রাশিয়া অস্ত্র দেওয়ার আমেরিকার অস্ত্র দেওয়ার বিষয় তো না, প্রেক্ষাপট একটা থাকে। যেমন রাজনীতিতে যদি আপনি অস্থিরতা রাখেন, রাজনীতি যদি বুলেট দ্বারা তার নেতাকে জনগণ যদি ব্যালট দিয়ে তার নেতাকে নির্বাচিত করার সুযোগ হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু এক ধরনের অস্থিরতা থাকবে, এক ধরনের উগ্র চিন্তা আসবে না। এটা কিন্তু বোঝার কোনো এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, আসতে পারে। সুতরাং আমাদের এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ কাজ করতে হবে, শিক্ষাক্ষেত্রে কাজ করতে হবে, সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে হবে, রাজনীতিতে আদর্শিক সংগ্রামটা খুবই জরুরি, যেটি একেবারে অনুপস্থিত। রাজনীতি দুর্বৃত্তদের দখলে যাচ্ছে, এটা রাজনীতিবিদরাই বলেন। সেই জায়গা থেকে রাজনীতিকে সরিয়ে আনতে হবে। রাজনীতি একটা সুষ্ঠু ধারায় এবং যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যে আমরা ধ্বংস করছি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদের খুব জরুরি কাজ, যে জায়গাগুলি দুর্বল করে ফেলছি বা ধ্বংস করছি, যে অর্থে আমরা বিবেচনা করি না কেন, সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ আন্তরিকভাবে নজর দিতে হবে এবং তাকে সবল করতে হবে এবং এক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থাটাকে। মোখলেছুর রহমান, যদি সংক্ষেপে একেবারেই বলেন যে আসলে আমরা জঙ্গিবাদ নির্মূলের পথে আমরা কতটা এগিয়েছি? শুনুন, আমি একটু বলেছি যে জঙ্গিবাদ এটা বৈশ্বিক প্রক্রিয়া। ওই যারা এটা একটা রাজনীতির মঞ্চে বিভিন্ন স্বার্থান্বেষী মহল, আন্তর্জাতিকভাবে স্বার্থান্বেষী মহল এটাকে ব্যবহার করে। আর আমাদের যারা
এই ধর্মটাকে নিয়ে তারা এই জঙ্গিটা করছেন, জেহাদ মানে করার চেষ্টা করছেন, তারা কাদের প্রেরণক হয়ে এই কাজটি করছেন সেটাও একটা বোঝা দরকার। যে আমি যে অস্ত্রটি নিলাম, যে আমি বোমাটা মারছি, আমি মুসলমানের উপরেই মারছি, তো এর কার হয়ে করলাম এই কাজটি, সেইগুলোও যেমন ধারণায় থাকা দরকার। এবং আমি বরাবর প্রথম থেকে বলে এসেছি একটি কথা, যে জঙ্গিবাদ কখনো জয়লাভ করতে পারে নাই। পৃথিবীর কখনোই কোথাও জয়লাভ, জঙ্গিবাদ আতঙ্ক তৈরি করে কোনো ভাব, কোনো রাজনৈতিক মতাদর্শ, জঙ্গিপনাও এক ধরনের রাজনৈতিক মতাদর্শ, আমরা আশা করছি যে জঙ্গিবাদ কখনো আতঙ্ক করতে পারবে না, কোনোভাবে জয়ী হতে পারবে না। অসংখ্য ধন্যবাদ জনাব মোখলেসুর রহমান, অসংখ্য ধন্যবাদ নূর খান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ই ভ্যালি নিউজ অ্যান্ড ভিউজ। অন্য কোনো দিন আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।